বাড়ির সামনেটায় একবারে খুঁড়ে একাকার কাণ্ড করে দিয়েছে, বলার মতো নয়। আর আমার শ্বশুরমশাই করছেন প্রচণ্ড চিন্তা যে আবার কিছু একটা এদিক থেকে ওদিক না হয়ে যায়। এই ট্রান্সফরমারটা তুলে দেওয়া হবে, এই ট্রান্সফরমারটা তুলে দিয়ে এদিকটায় হয়ে গেছে, এখন আমাদের এইখানটা একটা বসিয়েছে, ওই দিক দিয়ে খুঁড়ে এদিকটা নিয়ে আসছে। তারপরে আবার ওইখানটাতে যেখানে অলরেডি ট্রান্সফরমারটা আছে সেখানে নাকি ছোটো মতো কিছু একটা বসাবে। তো সেইটা যদি ট্রান্সফরমারটা তো অলরেডি আমাদের বাড়ির সামনেটা খানিকটা জায়গা দখল করেই রেখেছে, আমরা বলেছি ওটুকু জায়গার মধ্যে যদি কিছু করতে পারেন তো করবেন, কিন্তু খুব সম্ভাবনা, যেটা আমার শ্বশুরমশাইয়ের আতঙ্ক তথা আমাদেরও, যে এটা একটু এদিকে আসলে আমাদের যদি পরবর্তীকালে এই ল্যান্ডে বা এই প্রপার্টিতে আমরা কিছু একটা কনস্ট্রাকশন করি তাহলে জায়গাটা কিন্তু দখল হয়ে যাবে। সেটা আমাদের একটা চিন্তার জায়গা, যার জন্য আমার শ্বশুরমশাই এবং আমার হাজব্যান্ড বিশেষ একটা কাজে বেরিয়েছেন, আমাকে পাহারায় রেখে গেছেন, যদি কিছু একটা দেখো যেদিক ওদিক হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের খবর দিও। খুব দূরে যায়নি, ওরা কাছাকাছি গেছে, কিন্তু ওরা বলেছে যে ওরা করবে না। এখন আমি দেখি যে ওদের বিশ্বাস না করে তো আমরা কী বা করতে পারি, তাই না? নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। এবং আমার পুজো হয়ে গেছে, এই যে একটু আগেই পুজো হয়েছে। এটা ধূপকাঠিটা খুব বড় নয়, ছোটোই ধূপকাঠি, তো যার ফলে পুড়ে গেছে। দেখুন অনেকটাই বাকি আছে, মানে একটু আগেই পুজো হয়েছে আর একটু আগেই মিনামাসি আমাদের ঢুকেছে। তাড়াতাড়ি করে চান করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আজকে আমার হাজব্যান্ড এবং আমার শ্বশুরমশাই বিভিন্ন জায়গায় যাওয়ার কথা, কোনো কারণে আমাকেও হয়তো বা তাদের সাথে যেতে হতে পারে। সমস্ত সম্ভাবনা মানে মাথায় রেখে চান টানগুলো পুজো টুজোগুলো আগে করে নিয়েছি। গোপালকে খেতে টেতে দেওয়া এটা আমার খুবই একটা জরুরি কাজ, সুতরাং সেটা আমি করে নিয়েছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কলকে ফুলে, বেশ হলুদ কলকে, আমার না হলুদ কলকে ফুল আর খুব শখ জানেন, কিন্তু এই বাড়িতে সাদা কলকে ছাড়া হলুদ কলকে বাঁচে না। একটা হলুদ কলকে ফুল নিয়ে আসতে হবে। এখানে হলুদ কলকে ফুটেছে, দেখা যাচ্ছে কি বাবা, একটু ব্লার হয়ে গেল। এই যে এই যে হলুদ কলকে ফুটেছে। আমাদের পুটিমারির বাড়িতে হলুদ রঙের কলকে ফুল ছিল, ওই ছোটোবেলা থেকে ওটা দেখে এই রঙটা আমার খুব পছন্দের। আর এই গাছটা না জল না পেয়ে এরকম হয়নি জানেন, এই গাছটা আলপনাদি বললো গোড়া এটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, বলছে যে বৌদি এটা তুলে নিয়ে ঠাকুরকে দিয়ে দিও, তাই করতে হবে। আজ তো পুজো হয়েই গেল, কালকে করে দেবো। আমার ভাসুরমশাই এসছেন, সুমনদা। হ্যাঁ, তা কিন্তু আমাকে বেরোতে হচ্ছে আর কি, বাবা কেউ নেই, আমাকে এক্ষুনি যেতেই হবে, মানে না গিয়ে আর উপায় নেই। এবং অবশ্য 5 মিনিটের জন্য চল চল। সুমনদা মানে আমার ভাসুর সুমনদা, বুম্বাদার নিজের মামাতো দাদা। লন্ডনে থাকেন, এই কিছুদিন আগে এসেছিলেন। আবার উনি একটা বিশেষ কাজে ভারতবর্ষে এসেছেন, বিয়ে করেননি। মূলত মন পড়ে থাকে এইখানেই, অর্থাৎ ভারতবর্ষেই। তো যাই হোক, তারপরে সেখানে যেখানে গিয়েছিলাম সেখানে কাজটা মোটামুটি হয়ে গেল। তো এই যে আমাদের পাড়ার এক কাকু, তার সাথে আমার শ্বশুরমশাই, আমি, আমার টুকটুকিদি, সব মিলিয়ে একটা কাজ ছিল। তো তারপরে আমরা এখন বাড়ি যাচ্ছি, বুম্বাদা আর একটা কাজে অন্য জায়গায় যাচ্ছে। তো এই যে দেখুন আস্তে আস্তে আমাদের আদিত্য টোটোটা খারাপ হয়ে গিয়েছে, যার ফলে টোটোটাতে আমরা আসতে পারলাম না। তো কাকুও হাঁটতে হাঁটতে শুরু করলেন, আমার শ্বশুরমশাই একটা রিক্সা নিয়ে নিলেন, আমি আর টুকটুকে দিই টুকটুক করে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে ওই যে কয়েকদিন আগে আশীর্বাদ বলে একটা বাড়িতে এক ভদ্রমহিলা দোতলা থেকে পড়ে গেছিলেন, সেই বাড়িটা দেখুন গ্রিল দিয়ে দিয়েছে, সেই বাড়িটা আর খোলা নেই। আমি ভাবছি যদি এই সিদ্ধান্তটা আগে নিত তাহলে এই এত বড় দুর্ঘটনাটা ঘটতো না। সুমনদার সাথে কে এসছে বলুন তো? গুটুল, অর্থাৎ পুতুলদির বড় ছেলে। এখন উচ্চশিক্ষার জন্য সে থাকে চেন্নাইয়ে, এ কদিনের জন্য এসছে, তাই মামার সঙ্গে আমাদের বাড়িতেও এসছে। আমার ননদ কালকে ফ্লাইটে ব্লু টি খেয়েছে, খেয়ে আমাকে খুব লোভ দেখিয়েছে। সেটা তোমাকে বলছি না, ভিডিওতে বলছি। হ্যাঁ, তো সেটার জন্য আমরা এখন ও নিজেই আর কি ইয়েতে অর্ডার করেছে, ব্লিঙ্কিটে, ব্লু টি। এখন আমরা একটু নীল চা খেতে এসেছি। দেখি, খুব ভালো খুব ভালো বলছে, তো দেখি কেমন হবে। ভালোই হবে বলেছে, যখন জলগুলো একটু কম হলো। আমি একটু কম রিস্ক নিতে চাই, আমি একটু কমটা খেতে চাই। দেখি, দেখতে কি সুন্দর বাবা। আমি তো দেখছি আসতে কি করবো, আদর ফিশের উপর তাকিয়ে সিফটের দিকে আমার এই জিনিসটা না, মানে সবার খুব মানে আলাদা আলাদা সবার ওপিনিয়ন আছে, কিন্তু আমার ছোটবেলা থেকে এটা লাগতো যে কেন ছড়া বলতে বলছেন, বলবোই বা কেন না কেন। আজকে শিলিগুড়িতে ভীষণ ঠান্ডা, বাপরে বাপ, হাড় কেঁপে যাচ্ছে একদম। এবারে আমি একটা বিশেষ জায়গায় যাচ্ছি। আপনারা কি করো, কি করছো? সুমনদারা বেরিয়ে যাওয়ার বেশ অনেকক্ষণ পরেই এটা ভিডিও টুকটুকি দিয়েও চলে গেছে আর কি এখন। তো আমি এখন কোথায় যাচ্ছি জানেন? আমি যাচ্ছি হচ্ছে আমার
বৃত্তটাকে সম্পূর্ণ করতে। আমি আগের বছর অর্থাৎ 2024-এ বলেছিলাম যে একটা মেয়েকে যেরকম যেরকম গয়না মানে কমপ্লিট সেট হিসেবে মানুষ ভেবে থাকে, অর্থাৎ একটা টিকলি, তারপর গলার একটা চেক, তারপর নেকলেস, সীতাহার, টাই চেন, এগুলো যেরকমভাবে মানুষ ভাবে ঠিক সেই রকম সমস্ত রূপোর সেটটাকে আমি কমপ্লিট করব। সেটা হচ্ছে অবশ্যই টুপুরের জন্য। একটা মাত্র জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে বালা। সেইটাই আজকে কিনতে যাচ্ছি। আমাদের এখানে আমি মণিপুরি বালা চেয়েছিলাম, খুব ভালো একটা জায়গা সন্ধান পেয়েছি, ওই স্টার্লিন সিলভারই তারা দেয়, সেই জায়গাটাতেই যাচ্ছি হচ্ছে কিনতে। হ্যাঁ, এটা ঘটনাই যে আগে কেনা যেত, তবে সিলভার কেনা হয়নি তা না, ফিজিক্যাল ফর্মে না হলেও সেটা কিন্তু হয়েছে। আমি মোটামুটি 1.5 সিলভার কিনেছি প্রায় অগাস্ট মাস পর্যন্ত। তারপর কিছুটা একটু ছড়িয়ে ফেলেছিলাম, স্টার্লিন সিলভার কিনতে গিয়ে একটুখানি ভুলভাল হয়ে যাচ্ছিল আমার সিদ্ধান্ত নেওয়াটাতে। তো সেক্ষেত্রে আমার হাজব্যান্ড বলেছিল যে এখন আর কিছুদিন ফিজিক্যাল সিলভার কিনো না। আমি টুকটুক করে তারপরেও কিনেছি, কিন্তু যেহেতু খুব খারাপ খারাপ কিছু কমেন্ট ফেস করছিলাম, আমি যেগুলো সারা বছর ধরেই এগুলো নিয়ে করছি, চিন্তাভাবনার মধ্যে ছিলাম, অ্যাকচুয়ালি আমার ব্লগে সেগুলোর প্রভাব পড়তো যেহেতু, কিন্তু অনেক মানুষই না খুব খারাপভাবে রিয়্যাক্ট করতেন। আমি তারপর দেখলাম যে এইগুলো নিয়ে আর বেশি কথা না বাড়িয়ে চুপচাপ নিজের কাজটা করে যাই, সেই জন্য শেষেরগুলো কিন্তু দেখানো হয়নি। অনেকেই আমাকে কিন্তু ইনফ্যাক্ট আমি নিজেই বলেছিলাম যে আমি হয়তো বা বছর শেষে আপনাদের দেখাবো যে আমার কাছে কী কী সিলভার জুয়েলারি আছে। কিন্তু বন্ধুরা, মানে এটা আমার একটু অনিশ্চিত এই কন্টেন্টটা, কারণ বোধিসত্ত্ববাবু এই কন্টেন্টের ব্যাপারে প্রচণ্ড আপত্তি করছেন। তো যদি ওকে একটু মানিয়ে গুছিয়ে নিতে পারি তাহলে দেখাবো। সোনার গয়না তো দেখাতে পারবোই না, সেটা তো নিষেধই, মানে সাংঘাতিকভাবে রিয়াক্ট করে। তো এটা যদি সম্ভব হয় তাহলে দেখাবো। মণিপুরি বালা চেয়েছিলাম, আমি একটাই নেব, টুপুরের জন্য আমি দুটো নেব না। তো একটা ব্রেসলেট টাইপের বালা, একদম সলিড বালা, সেটা আমার খুব পছন্দ হয়েছে, আমি সেইটাই নেব। আজকে সিলভারের দাম প্রচুর বেড়েছে, আবার খানিকটা কমেও গেছে, 12,000 টাকা মতো দিনের শেষে কমেছে। কিন্তু শুরুতে কিন্তু 20,000 টাকা মতো বেড়েছিল। হ্যাঁ, এটা ঘটনা। আমি যখন 2025-এ কথাগুলো বলেছিলাম, তখন সিলভারের যা দাম ছিল এখন প্রায় 3.5 গুণ বেড়ে গেছে। এটা ঘটনা। যদি আমার সাথে সাথে আপনারা সেদিন একটা ছোটো কুচিও কিনতেন তাহলে সেটার দাম কিন্তু 3.5 গুণই বাড়তো। তো আমার এত দেরি হয়ে গেল এই বালাটা কিনতে, এটা ঘটনাই। কিন্তু আমার কিন্তু ওটা লস হয়নি, কারণ আমি এই প্রভিশনটা করে রাখাই ছিল এবং এইটাই হচ্ছে আমার শেষ জিনিস যেটাতে এই বছরে আমি কিনবো বলে ঠিক করেছিলাম। বৃত্তটা সম্পূর্ণ হলো এবং আমি অত্যন্ত আনন্দিত। তো চলুন তাহলে বাড়ি গিয়ে দেখিয়ে নিই কী কী কিনেছি। রায়ের জন্য একটা কানের দুল, টুপুরের জন্য একটা কানের ওই ছোট টাপ, সাথে একটা আংটি সেট, এবং টুপুরের জন্য একটা ব্রেসলেট টাইপের বালা। একবার ভেবেছিলাম হয়তোবা বালাটা 2025-এ কেনা হবে না, কিন্তু একদম শেষে এসে কিনেই ফেললাম। আজকে একটা খুব ভুল হয়ে গেছে আমার, সেটা হচ্ছে আমি আজকে ঠান্ডাটাকে সিরিয়াসলি নিইনি। এখন না ঘরের ভেতর আপনি দরজা বন্ধ জানলা বন্ধ ঠিক আছে, অবস্থায় সোয়েটার পরছেন ঠিক আছে, কিন্তু বাইরে যখন বেরোতে হবে এখনকার ঠান্ডায়, প্রথম কথা হচ্ছে কান ঢাকতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কোট বা জ্যাকেট টাইপের কিছু একটা পরতে হবে। তা আমি এটা এখন না আবার সোয়েটার পরলে খুব হেভি সোয়েটার পরতে হবে, আর অবশ্যই কান মাথা ঢাকতে হবে, সেটা আজকে আমার ঢাকা ছিল না। তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, হাতের কাছে যে সোয়েটার পেয়েছি সেটা পরেছি, হাতের কাছে পাতলা একটা চাদর নিয়েছি, মানে একটা শাল নেবো, শালমারি খোলার সময় ছিল না। তো সে মতো অবস্থায় বেরিয়ে গিয়ে না আমার খুব ঠান্ডা লেগেছে আজকে, আমার খুব শরীর খারাপ লাগছে, মাথাটা ব্যথা করছে, যেটা হয় নাক ফাঁক বন্ধ হয়ে যাচ্ছে, একদম টিপিক্যাল ঠান্ডা লাগার যে অনুভূতিগুলো হচ্ছে, মানে শারীরিক অসুবিধাগুলো, সেগুলো এই মুহূর্তে আমি ফেস করছি। তো এখন একটুখানি চা নিলাম, একটু মধু দিয়ে নিতে হবে, আর আমার একদমই ঠিকঠাক লাগছে না। তা এসেছি, পরে খেয়েছি, তারপর এত খিদে পেয়েছিল, খেয়েছি, তারপর শুয়েছিলাম, অস্বস্তিটা হয়েই চলেছে। রাত্রে তো এমনিতে আর কিছু খাবো না, কিন্তু এখন একটু মধু দিয়ে চা খেলে হয়তো আশা করছি একটু ভালো লাগবে। আর প্যারাসিটামল খেতে পারি না ভাই, ভালো লাগে না। যতবার দেখি এই ডাউটা সেটা করেই কাটানো যায়। যখন আমি 2023-এই বোধহয় বলেছিলাম আপনাদেরকে যে আমি রূপো টুপো কিনছি এসবগুলো, তো তারপরে 2024-এ তো মানে আমি টুকটাক তো কিনতামই। তা 2024-এ যখন আমি বলেছিলাম যে আমি 2025-এ আমার কিছু টার্গেট আছে, তা তখন আমি খুব র্যান্ডাম রূপো কিনতাম, দেখাতাম ছোটো বড়ো জিনিসপত্র। কত যে খারাপ খারাপ কমেন্ট ফেস করেছি সে সময়টায়,
যে ভাল লাগে না, হ্যাঁ না তেনা না, অনেক কিছু আমি মানে খেয়ে তোমার সেই এক কথার উপর। তারপর শেষ টাইমে দেখলাম যে দরকার নেই বাবা, ঠিক আছে, ভালো জিনিস না দেখানোই ভালো, বন্ধ করে দিয়েছিলাম। জানি না ভয়েস ওভারে এত কথা বলবার সুযোগ পেয়েছিলাম কি না, আমি তো এখন এডিট করে উঠতে পারিনি। যে আমি যখন 1 জানুয়ারি ছিল, 2025-এর 1 জানুয়ারি, তখন ছিল হচ্ছে আমাদের সিলভার রেট 75 থেকে 78 হাজার টাকা বোধ হয় কিলো। এখন সেটা দাঁড়িয়েছে 2,60,000। হিসেব করে দেখুন, 3 গুণের অনেক বেশি 1 বছরে বেড়েছে। হ্যাঁ, আমি যেটা আজকে কিনলাম সেটা হয়তো বা আমি আগেও কিনতে পারতাম, তাহলে হয়তো বা আমার একদম বর্ধিত মূল্যে যেটা সেটা হতো না। কিন্তু হ্যাঁ, সিলভার কেনা হয়নি ঠিক কথা, মানে ফিজিক্যাল সিলভার কেনা হয়নি, কিন্তু সিলভার কেনা হয়েছে। এবং যেটা হলো সেটা আমার খুব একটা লাগলো না গায়ে, কারণ প্রভিশনটা আছে, মোটামুটি আমি কিনে নিতে পেরেছি এবং মেজরিটি আমার কেনা হয়েও গেছে। এবং 2030-এ মানে সে 2022-23 নাগাদ বলেছিল যে 2030-এর মধ্যে রূপো মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাবে। এমন এখন শোনা গেছে, তেমন রূপো যাবে। 1 বছরের মধ্যে সেটা মোটামুটি বোঝা হয়ে গেল। আপনারা ঝিনুকের সাথে থাকুন বন্ধুরা। ঝিনুক এরকম অনেক কন্টেন্টই দেবে বা অনেক কথাই বলবে, যেটা অনেক লাইফস্টাইল ব্লগার বলবে না। আমি একটু বেসিক্যালি দেখুন, আমি শিক্ষক পরিবার থেকে এসেছি, তো আমি আমার মাকে দেখেছি, বিশেষ করে মাকে দেখেছি। বাবার একটা আলাদা গাম্ভীর্য ছিল, আলাদা ব্যাপার ছিল, কিন্তু আমি আমার মাকে দেখেছি। মা এক কথা বারবার বলতেন, এটা করো, এটা করো, এটা করো। মানুষ না সেটা করতে বাধ্য হতো এবং তাতে না মানুষের খুব সুবিধা হতো। কোট ঘ্যানে যে কথাটা আপনারা অনেকেই আমাকে বলেন, বিরক্ত হয়ে এত করে প্রত্যেক দিন ব্লগ করলে একই কথা বলছে, এটা বিরক্ত হয়েও যদি কেউ একটা ছোট্ট করে কিনে নেন, তাহলেও সেটা আপনাদের লাভ হয়। তারা খুব আচ্ছা দেখি না, এক কথা বারবার বলছে, একটা আংটি কিনি, একটা কানের দুল কিনি, একটা সরু চেন কিনি, সেটাও যখন দেখবেন একটা বয়স পর বা একটা সময় পর গিয়ে একটা বিশাল মূল্যে পৌঁছে গেছে, তখন আপনাদেরই লাভ হবে। আপনারা কিনলে তো আপনাদের ঘরেই থাকছে, আপনারা তো ঝিনুকের বাড়ি পৌঁছে দিচ্ছেন না। এরকম আমি অনেক কিছুই আমার কন্টেন্টে বলি, যেগুলো অনেকেই পালন করে, অনেকেই সেটা গোপনে রাখে। আমিও যে সব কিছু উজাড় করে দিই তা না, তবে কিছু কিছু কথা এরকম আমি বলি যেগুলো অন্য কোনো লাইফস্টাইল ব্লগার এত ডিটেলে আপনাদেরকে বলবে না। জেনেই বলছি, বলবে না। বলাটাই অনেক সময় নির্বুদ্ধিতা, সেই জন্যই তারা বলবে না। কিন্তু আমি একটু মূর্খ থাকতেই ভালোবাসি, এবং এই মূর্খ থেকে দেখি না ঠাকুর আমাকে কোথায় নিয়ে যায়। বাস্তু নিয়ে বলি, এই যে সিলভার কেনো বলি। এই কাজটা সারা বছর ধরে করেছি। হ্যাঁ, আপনারা দেখেছেন, সেটা কিছুটা দেখেছেন, চুরিয়ে কিছু করিনি। প্রথমে স্টালিন সিলভার কেনার ব্যাপারটা যেটা হয়েছিল, সে ছড়িয়ে ফেলছিলাম, সেই জন্য ফিজিক্যাল সিলভার কেনার ক্ষেত্রে আমাকে একটুখানি আপত্তি করেছিলেন এই ভদ্রলোক। সেটা আমি স্বীকারও করে নিয়েছি, সত্যিই সেটা হয়েছে। তো হয়েছে, সিলভার ফিজিক্যাল সিলভার না হলেও হয়েছে, তো সেটা অন্য কোনোভাবে। সব মিলিয়ে মিশিয়ে আমার সাথে থাকলে আর যাই হোক আপনাদের কোনো ক্ষতি হবে না, এইটুকুই বলতে পারি। এই ল্যাডারটা আমার খুব উপকারী একটা সামগ্রী দাঁড়িয়েছে, সত্যি কথা। এই আলমারির ওপরগুলোতে আমাকে এতদিন ধরে ওই চেয়ারে দাঁড়িয়ে করতে হতো, এখন এই ল্যাডারটা হতে আমার খুব সুবিধা হলো। তবে জামা কাপড় ভাঁজ করতে যখন যাই, তখন আজকেই যেমন এই রিয়েলাইজেশনটা হচ্ছিল যে কত আছে সত্যি কথা আমাদের একজনের। প্রায় 30খানা সোয়েটার, মানে একটা মানুষের একটা শীতে 30টা সোয়েটার। আর সে যদি খুব একটা কনসিয়াস হতো যে না ঘুরিয়ে ফিরিয়ে পড়ছে, তেমনটা না, একটা পড়ছে তো পড়ছেই। সেক্ষেত্রে কি হচ্ছে, এত জামা কাপড়, মানে কি বলবো, আর কোনো দরকার নেই, মানে একটা অঙ্গ আচ্ছাদিত করার জন্য এত জামা কাপড়ের কোনো প্রয়োজন নেই। আর সেখানে গরিব কিছু মানুষ থাকেন, এই ফুটপাতে থাকে, এদিক ওদিক থাকে, বিশেষ করে যে সমস্ত অভাগা বাবা মা বা বুড়ো মানুষ তাদের বাড়ি থেকে তাদের ছেলেমেয়েরা বের করে দেয়, তাদের যে কি দুরবস্থা হয় এই শীতের মধ্যে। গরম কেটে যায়, বর্ষাকালও কোনো ক্রমে কেটে যায়, শীতে তাদের বড় অসুবিধা হয়। তো এই সমস্ত ক্ষেত্রে না মনটা বড় খারাপ হয়ে যায়। যাদের আছে তাদের এত আছে, আর যাদের নেই তাদের নেই, মানে কেমন যেন একটা লাগে। এদের সমস্ত সারা দিন রাত কাজ চলছে, আর আমাদের বাড়ির সামনে সারা দিন কাজ চলছে। ঠিক অন্যান্য যে জায়গাগুলোতে এই ধরনের ট্রান্সফরমার হয়েছে নতুন করে, সেখানেও এরকম সারা রাত চলছে কিনা জানি না, তবে আমাদের বাড়িতে চলছে। এখন খুব ইম্পর্টেন্ট কিছু একটা এখানে ইনস্টল করছে কিনা আমরা বুঝতে পারছি না, তবে এগুলো করলে না বাস্তু ভীষণ খারাপ হয়ে যায় বাড়ি। আমরা বুঝতে পারিনি যে আমাদের পরপর 3টে ট্রান্সফরমার এই দিকটাতেই বসানো তাল করছিল। তো অলরেডি একটা আমাদের বহু পুরনো রয়েছে,
সেটাতে ঠিক আছে, সেই জায়গাটাতে একটা ছোট করে বসাবে, নতুন করে জায়গা অকুপাই করবে না, তো ঠিক আছে, সেটা একটা ব্যাপার। কিন্তু এই যে ফ্রন্টে যেটা বসিয়েছে, যেটা একদম আমাদের ইয়ে বরাবর পড়ে গেছে, একতলার বারান্দা বরাবর, ওটা নাকি কন্ট্রোল পয়েন্ট, ওটা নাকি ট্রান্সফরমার নয়। তো যখন আমাদের বসিয়েছিল তখন অন্যরকমভাবে বসিয়েছিল। ওই জায়গা থেকে বেশ অনেকটা জায়গার যত মানে জিনিসপত্র সব কিছু কন্ট্রোল করে, মাঝে মাঝে লোক আসে, তালা খোলে, কাজ করে দিয়ে বেরিয়ে যায়, এগুলো না মানে ওটা একদম সম্পূর্ণ আমাদের ভুল বুঝিয়ে কাজটা করে গেছিলো। তারপরে আবার 5 ফুট গর্ত করে ফেলেছে ওই মস্ত ট্রান্সফরমারটা দিকে বসাবে জন্য। মানে একটা ল্যান্ড খালি রাখা যে কি প্রচণ্ড কঠিন ব্যাপার এই শহরাঞ্চলে, সেটা এখন আরও বুঝতে পারছি। দেখুন এখন রাত হয়ে গেছে, তাও এটা সমানে কাজ করছে। রাস্তাটাকে কিরকম খুঁড়েছে দেখুন, কারণ ওইদিকে ট্রান্সফরমারটা আছে, ওখান থেকে কানেকশনটাকে নিয়ে এসে এই দিকটায় রাখবে। ঠিক আছে, কি আর করা যাবে, ওই আমাদের ল্যান্ডটাকে খালি রাখলেই হলো। কিন্তু যত দুনিয়ার কানেকশন তারা সব এই দিকটায় নিয়ে আসছে, একটা কোনোরকমভাবে যদি কোনো অগ্নিকাণ্ড ঘটে বা সেগুলো কিছু, এটা বিপদের ব্যাপার নয়? এটা যখন এই কন্ট্রোল পয়েন্টটা যখন যদি প্রথম থেকে আমরা বুঝতে পারতাম, এটা ভুল বোঝানো যদি না হতো, তাহলে আমরা প্রথম থেকে এটাতে আপত্তি করতাম, তাহলে ওদেরও সুবিধে হতো। ওই দিকটাতে ওরা ওই কন্ট্রোল পয়েন্টে বসিয়ে পাশে একটা ট্রান্সফর্মার বসিয়ে দিত, তাহলে পুরো রাস্তাটা খোঁড়া হতো না। এই রাস্তাটা এখন বন্ধ করে দিয়েছে, ওই দিকটাতে ইয়ে করে দিয়েছে, নো এন্ট্রি করে দিয়েছে, খুঁড়ে রেখেছে তো রাস্তায়। ওই খোঁড়াখুড়ি প্রায় প্রত্যেক দিনই চলছে, প্রায় দিনই নো এন্ট্রি হয়ে থাকছে। প্যারালাল রাস্তা অনেক আছে, কিন্তু চাও আর কি, একটা ব্যাপারটা বড্ড অস্বস্তিকর আর কি। তো এবছর 2025 তো প্রায় শেষের পথে। আমি একটা যেমন বলে দুটো জিনিস আমি আপনাদেরকে আমার রেজলিউশনের মধ্যে আমি বলে নিয়েছিলাম। তার মধ্যে একটা হচ্ছে আমি রূপো কিনবো, আর 2 নম্বর কথা হচ্ছে নিজের জন্য কোনো জামা কাপড় কিনবো না। আমি নিজে কিনিনি, কিন্তু আমাকে লোকে দিয়েছে, আমার হাজব্যান্ড দিয়েছে, আমার মেয়ে আমাকে নববর্ষে জবরদস্তি দিয়েছে। আমার কিন্তু হই হই করে বছরটা চলে গেছে, আমার কোনো প্রবলেম হয়নি। তো আমি একটা জিনিস খেয়াল করছি যে আমার হাজব্যান্ডের যে দেওয়া আমাকে, সেটা কিন্তু অন্যতম একটা কারণ হচ্ছে তার খুব খারাপ লাগছে যে তুই আমার জন্য এত কিছু কিনে দিচ্ছে, তুই নিজের জন্য কিছু কিনছে না। এটাতে সে কিছুটা মানে তার প্রভাবিত হয়ে সে কিন্তু আমাকে কয়েকটা জিনিসপত্র কিনে দিয়েছে। এবং আমি তো ওর জামা কাপড় তো নিজে কোনোদিনও গোছাই না, কোনোদিনও কিছুই করে না, নাড়াচাড়া আমি তো করি, ও তো পরলেই হলো, পেলেই হলো। তা আমি এবার ঠিক করেছি ওর জন্য কিছু কিনবো না, কারণ ওর এত আছে যেটা মানে উদ্বৃত্ত থেকে অনেক বেশি, মানুষের এত লাগে না। এবং আমি একদম নিশ্চিতভাবে জানি এবছরটা যদি ওর জন্যও আমি কিছু না কিনি, তাহলে না ওর মানে ও বুঝতেই পারবে না ওর কীভাবে সুন্দরভাবে বছরটা কেটে যাবে। ইতিমধ্যে ওর এত আছে। আমার এই বছরও ভালো থাকছে, আমি নিজের জন্য তো কিছু কিনবই না। এবং যারা ওদিক থেকে আমাকে বিভিন্ন জনে আমার ব্লগ টক দেখেন, তাদের অনুরোধ করছি আমাকে কিচ্ছুটি জামা কাপড় এবছর দেবেন না। আমার যা আছে ঈশ্বরের কৃপায় ঢের আছে। আমি প্রত্যেক দিন আমাকে চাকরি সূত্রে বেরোতে হয় না, আমি স্টেজ পারফর্ম আজকাল আর করি না, আর যদি করি তাহলে সেটা শাড়ি পরে করবো, এবং সেই শাড়ি আমার আলমারির ঠাসা। আমার কোনো জামা কাপড় লাগবে না। এবছর নিজেকে আমি আবার তালা মেরে দিলাম যে নিজের জন্য আমি কিচ্ছুটি জামা কাপড় কিনবো না, বুম্বাদার জন্য কিনবো না, শুধু আমি টুকুরের জন্য কিনবো। কারণ ওর লাগবে, সত্যি কথা, ওর আমাদের থেকে ওর জামা কাপড় কম, কারণ ওর বয়স বেড়েছে, হাতে পায়ে বেড়েছে, ওর আগেগুলো বাতিল হয়েছে। প্লাস কিছুটা এখন বাচ্চারা ফ্যাশন কনসিয়াস, একটু জিনিসপত্র আমাদের যেমন যেটা 5 বছর আগে পড়েছি সেটাই আমরা পড়তে পারি, টুকুরদের সেটা নয়, এবং সেটাই স্বাভাবিক। কাজে ওর জন্য কিনবো, কিন্তু আর বাদ বাকি না বাপু না, অনেক হয়েছে। পুজোতেও কিনবো না, অবশ্যই কিনবো না। আমার বরের 9টা হাফ প্যান্ট প্রত্যেক দিন পরবার জন্য, পরে ঘুরিয়ে ফিরিয়ে সেই 3টে, ওই 3টে আগে ছিঁড়ুক, এবং যা জিনিসপত্র অত তাড়াতাড়ি ছিঁড়বে না তারপরেও কিনবো না, ফেলে দেবো। যেগুলো ব্যবহার করে না সেগুলোকে ব্যবহার করুক, তারপর নয় নতুন করে কিনে দেবো। এইরকমভাবে না মানে ডিক্লেয়ার করতে গিয়ে ভালো ভালো জিনিসগুলোকে সব ফেলে দিতে বড্ড লাগে গায়ে। হ্যাঁ, তখন মনে হয় কোনো দরকার নেই, কেন কিনেছিলাম, এত অপচয়, এত বেহিসেবি খরচা হয়ে যায় এইসব জিনিসগুলো। ছোটো খরচ চোখে দেখা যায় না। বাজারে গেলাম 250, 300, 400 টাকা দিয়ে একটা করে হাফ প্যান্ট কিনে আনলাম, একটু ব্র্যান্ডেড হলে নয় 600 টাকা নিল, কী দরকার? 600 টাকা হলেও তো সেটা টাকা খরচ তো হচ্ছে, কোনো প্রয়োজন নেই, সত্যি কথা। তো যাই হোক বন্ধুরা, আজকের দিনের জন্য বরং বিদায় নিই, কালকের দিন আবার দেখা হবে ভালো একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য